আজকে এই চ্যাপ্টারের লাস্ট ক্লাস আমাদের আজকে। চ্যাপ্টারের লাস্ট ক্লাস আমাদের বাকি ছিল এখানে পার্ট বি এর অঙ্ক এবং সি এর অঙ্ক। পার্ট বি এর দুইটা অঙ্ক বাকি রাখছিলাম, এটা শেষ করি। ওয়ালটন কোম্পানি paid টাকা 12 as dividend per share of common stock last year D0, অর্থাৎ সর্বশেষ বছরে এই কোম্পানির শেয়ার বাবদ ডিভিডেন্ড হচ্ছে 12 টাকা করে। each share of টাকা 100 is currently selling a premium of 5%. অর্থাৎ 100 টাকার একটা সিকিউরিটি বা শেয়ার বিক্রি করতেছে 5% প্রিমিয়ামে, তাহলে মার্কেট প্রাইস হবে 105 টাকা। 100 টাকার সাথে আর 5% টাকা অ্যাড হয়ে 105 টাকা হবে selling price, market price per share. Dividend would grow by 5% per annum and production cost is 5%. Determine the cost of capital. বসে cost of capital কত হবে? তাহলে আমরা জানি যে ডিভিডেন্ড যদি বছরের শুরুতে দেওয়া থাকে, অর্থাৎ D0 দেওয়া থাকে, সেটাকে আমাকে প্রথমে এই D1 এ কনভার্ট করে দিতে হবে, যেহেতু গ্রোথ রেট আছে। তাহলে 12 টাকা ডিভিডেন্ড, গ্রোথ রেট 5%। এই 5% যদি 12 টাকার সাথে অ্যাড করি তাহলে হবে 12.60। লিখিত মূল্য ছিল 100, কিন্তু সেটা বেশি দামে বিক্রি করতে পারতেছে প্রিমিয়ামে, 5 টাকা বিক্রি করতে পারবে, এর জন্য মার্কেট প্রাইস হচ্ছে 105 টাকা আর প্রোডাকশন কস্ট হয় 5%। তাহলে 100 টাকা লিখিত মূল্য ছিল, 100 টাকার 5% 5 টাকা। তো আমরা এখানে এটা বসালাম। ডিভিডেন্ড হচ্ছে 12.60, মার্কেট প্রাইস পার শেয়ার 105, প্রোডাকশন কস্ট 5 টাকা আর গ্রোথ রেট ছিল 5%। আমরা পেলাম কস্ট অফ ইকুইটি 17.60%। এরপরে আমরা যাব সেকেন্ড যেটা বাকি ছিল আমাদের 8 নাম্বার অঙ্কটা। এ ফার্ম হ্যাজ 80,000 অর্ডিনারি শেয়ার আউটস্ট্যান্ডিং। একটা কোম্পানির 80,000 শেয়ার আছে, যার প্রতিটার বাজার মূল্য আছে 50 টাকা করে, কিন্তু এটার বুক ভ্যালু হচ্ছে 35 টাকা করে। The firm earning per share টাকা 7.2 and the dividend per share টাকা 3. The EPS দেওয়া আছে 7.2 এবং DPS দেওয়া আছে 3 টাকা। What is the growth rate assumed that the first performance will continue? অর্থাৎ গ্রোথ রেট আমার কাছে জানতে চেয়েছে এবং কি চাইছে? ক্যালকুলেট দ্য কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। ইকুইটির ব্যয় কত সেটা জানতে চেয়েছে। আমরা দেখি গ্রোথ রেট যখন ইপিএস এবং ডিপিএস থাকবে তখন গ্রোথ রেট বের করার নিয়ম হচ্ছে ইপিএস মাইনাস ডিপিএস, তাকে আমরা ভাগ করবো মার্কেট প্রাইস পার শেয়ার দিয়ে। ইপিএস থেকে ডিপিএস বাদ দিলে আমরা পাই রিটেন আর্নিং এর অংশ, তাকে যদি আমরা বাজার মূল্য দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো গ্রোথ রেট। তবে গ্রোথ রেট আসলে আমাদের 8.4%। এবং আমাদের পরবর্তী কাজ ছিল কি? পরবর্তী কাজ বলতেছে কস্ট অফ ইকুইটি। তো আমরা আগের নিয়মে কস্ট অফ ইকুইটি করবো। কস্ট অফ ইকুইটি সূত্র হচ্ছে D1 ডিভাইডেড বাই D0 প্লাস G ইনটু 100। গ্রোথ রেট আমরা বের করছি 8.4%। ডি এর মান হচ্ছে ডিভিডেন্ড পার শেয়ার ছিল 3 টাকা, এটাকে আমাকে কি করতে হবে? বাড়াতে হবে, যেহেতু গ্রোথ রেট আছে। তাহলে আমরা D1 তৈরি করলাম কত? 3.52 আর আমাদের মার্কেট প্রাইস ছিল 50 টাকা। তো এই ভ্যালুগুলো আমরা এখানে বসালাম। আমাদের ডিভিডেন্ড আসছে 3.252, বৃদ্ধিতে 50 টাকা মার্কেট প্রাইস এবং করতে 0.084। 100 দিয়ে গুণ করলাম, আমাদের 14.90% আসছে ইকুইটি ক্যাপিটালের ব্যয়। এই ছিল আমাদের এই দুইটা অঙ্কের যেটা বাদ ছিল সেটা আমরা দেখালাম। এরপরে যাবো আমাদের পার্ট সিতে দুইটা অঙ্ক বাকি ছিল, যার মধ্যে এইখানে একটা আছে 14 নাম্বারটা লিখে দিই।
14 নম্বর অঙ্কে বলতেছে অ্যাসিউমিং কর্পোরেট ট্যাক্স রেট 40%, পার্সোনাল ট্যাক্স রেট 25%, দুটো ট্যাক্স রেট দেওয়া আছে। এই কর্পোরেট ট্যাক্স রেটটা আমরা ইউজ করব ডিভিডেন্ডের ঋণের সময়, ঋণের ব্যয় বের করার জন্য। পার্সোনাল ট্যাক্স রেট ইউজ করবো আমরা রিটার্ন আর্নিং বের করার জন্য। রিটার্ন আর্নিং যে দেয়, কস্ট অফ রিটার্ন আর্নিং, কে আর বের করার সময় এটা অ্যাপ্লাই করব। প্রথমে বলতেছে a 10% 12-year bond of টাকা 1000 sold for টাকা 1000 sold for 1200 and 5% underwriting cost। বলতেছে একটা বন্ড যার মেয়াদ হচ্ছে 10 বছর এবং এই বন্ডের সুদের হার হচ্ছে 12% এবং লিখিত মূল্য ছিল 1000 এবং বিক্রি করছে সেটা 1200। প্রোডাকশন কস্ট হয় আমাদের 5%। ঠিক আছে, আমাদের কাজ যেহেতু ম্যাচুরিটি দেওয়া আছে, তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। ম্যাচুরিটি সূত্র এর মান থাকলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি ঋণের ব্যয় বের করার জন্য। ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট, তারপরে হচ্ছে কি আমাদের আরবি মাইনাস এনএসবি ভাগ এন, আরবি প্লাস এনএসবি ভাগ 2 × 100। আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো হেয়ারে লিখি। এর মান আছে 10 বছর, ইন্টারেস্ট রেট 12%, অর্থাৎ 1000 টাকা ফেস ভ্যালু এবং তার 12% আসতেছে 120 টাকা। প্রোডাকশন কস্ট এই ইন্টারেস্ট ফেস ভ্যালুর উপর ধরবো, আসছে 50 টাকা এবং সেলস ভ্যালু আছে 1200 টাকা। আমরা জানি সেলস নিট সেলস ভ্যালু কিভাবে আসে, সেলস ভ্যালু থেকে এই খরচটা বাদ দিই, 1200 থেকে খরচ বাদ দিই, 1150 টাকা আমাদের নিট সেলস ভ্যালু। এটা আমরা ইন্টারেস্ট বসালাম 120, ট্যাক্স রেট ছিল 40%। আমরা রিডেমেবল ভ্যালু যদি কোশ্চেনে না থাকে আমরা অলওয়েজ ফেস ভ্যালুটাকে রিডেমেবল ভ্যালু ধরে নেই। আর রিডেমেবল যদি আলাদা দেওয়া থাকে প্রশ্নে বলে দেবে যে এত টাকা পরিশোধ করা হয়, তখন ওই টাকাটাই বসাবো। যখন ওটা না থাকবে তখন আমরা ফেস ভ্যালুটাই বসাবো। নিট সেলস ভ্যালু 1150 বের করে রাখছি, 10 বছর দিয়ে ভাগ করলাম, নিচে ওই ভ্যালুটাই যোগ আকারে দেখাইছি, 1000 যোগ 1150 ভাগ 20। আমাদের দিনের ব্যয় আসলো 5.30%। এরপরেরটাও ডিবেঞ্চার, কিন্তু এই ডিবেঞ্চারের কোনো মেয়াদ দেওয়া নাই, অর্থাৎ ইরেডেমেবল ডিবেঞ্চার বলে যেটাকে আমরা। তার সূত্র হচ্ছে যেহেতু পার ভ্যালু সেলস ভ্যালু দেওয়া আছে এবং ইন্টারেস্ট রেট দেওয়া আছে, তাহলে আমাদের সূত্রটা লিখতে হবে কিভাবে, ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স ডিভাইড। 3000 টাকা হলো ফেস ভ্যালু, 3000 টাকার 15% আমরা ইন্টারেস্ট দেব, 3000 3000 15% 450, আর সেলস ভ্যালু হচ্ছে 2800। ঠিক আছে, তাহলে আমরা 450 ট্যাক্স রেট গুণ করলাম 2800, তো 100 দিলাম। আমাদের কস্ট অফ ডিবেঞ্চার বের হলো 9.64%। এটা হলো মেয়াদ না থাকার কারণে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এরপরে যাব কস্ট অফ প্রেফার স্টক। কস্ট অফ প্রেফার স্টকে আমাকে বলতেছে যে 13% পারপেচুয়াল প্রেফার স্টক অফ টাকা 100 পার ভ্যালু সোল্ড ফর টাকা 120 উইথ এ প্রোডাকশন কস্ট অফ টাকা 5 পার শেয়ার। বলছে প্রেফার স্টকের প্রতিটার মূল্য 100 টাকা, অর্থাৎ ফেস ভ্যালু 100 টাকা, সেটা আমরা লিখবো। সেলস ভ্যালু লিখবো 120 টাকা, প্রোডাকশন কস্ট লিখবো 5 টাকা। তাহলে নিট সেলস ভ্যালু কত হবে, এই 120 টাকা থেকে 5 টাকা বাদ দিতে হবে, তাহলে 115 টাকা হবে নিট সেলস ভ্যালু। এবং 13% আমাকে ডিভিডেন্ড ধরতে বলছে। 13% পারপেচুয়াল স্টক বলতে 13% আমাকে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড ধরতে হবে। 13% 13 টাকা আসে, তাহলে পিডি পেলাম 13 টাকা, এনএসবি পেলাম 115 টাকা। এই দুইটা মান হলেই আমাদের হয়ে যাবে প্রভিশন কস্ট। আমি দেখি, দেখো পিডি 13 টাকা বসাইছি এবং এনএসবিটা আমরা এখানে করে নিতে পারি, অথবা এখানে ভেঙে নিতে পারি। মার্কেট প্রাইস থেকে প্রভিশন কস্ট বাদ দিয়ে নিচে দেখো 115 টাকা, উপরে 13 টাকা, আমাদের খরচ আসছে 11.30। এটা হচ্ছে কস্ট অফ প্রেফার স্টক, মেয়াদ না থাকার কারণে এই সূত্রটা হয়েছে। পরেরটা আসি, পরেরটাও কস্ট অফ প্রেফার স্টক। তো এটাতে ম্যাচুরিটি পিরিয়ড আছে, 14% হচ্ছে ডিভিডেন্ডের হার, 100 টাকায় 14%, অর্থাৎ 14 টাকা হবে ডিভিডেন্ড, প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড।
আর 100 টাকা হলো ফেস ভ্যালু টু বি রিডিম আফটার 5 ইয়ার, 5 বছর পরে এটা শোধ হবে। রিয়ানের মান আছে 5। সোল্ড ফর টাকা 120 এন্ড প্রোডাকশন কস্ট টাকা 7। তাহলে এখানে আমাদের সেলস ভ্যালু 120 আর প্রোডাকশন কস্ট 7 টাকা, বাদ দিলে 113 টাকা হবে নিট সেলস ভ্যালু। আমরা এটা বসাবো, নিট সেলস ভ্যালু 113 বসাবো, বছর 5 বছর এবং 14%, 14 টাকার ডিভিডেন্ড বসিয়ে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো, যেহেতু ম্যাচুরিটি পিরিয়ড আছে। ঠিক আছে, আমরা যেগুলো বলছি তাকে এখানে সবগুলো লেখা হয়েছে। ডিভিডেন্ড 14 টাকা, রিডিমেবল ভ্যালু 100 টাকা, 13 টাকা, 113 টাকা হলো নিট সেলস ভ্যালু, আর নিচে এই ভ্যালুটাই যোগ করে 2 দিয়ে ভাগ করা হয়েছে। আমাদের কস্ট অফ পেপার স্টক রিডিমেবলের আসলে 10.7। এরপর আমাকে বলছে কমন স্টক শেয়ার সেলিং এট কারেন্ট মার্কেট প্রাইস 175, বলছে একটা কমন স্টকের বর্তমান বাজার মূল্য আছে 175 টাকা, 3 অর্ডার আমরা প্রকাশ করি। কারেন্টলি ডিভিডেন্ড ডিক্লেয়ার 14 পার শেয়ার। এই কারেন্টলি ডিভিডেন্ড থাকলে আমরা বলি এটাকে ডি নট দেওয়া আছে, চলতি বছরের ডিভিডেন্ডকে ডি নট দ্বারা প্রকাশ করা হয়। which is the expected to grow at rate of 6%, growth rate 6% আছে। তাহলে 14 টাকার সাথে আরো 6% টাকা অ্যাড করে D1 বানাতে হবে। প্রোডাকশন কস্ট 5% অফ মার্কেট প্রাইস, 175 টাকা, 5% হচ্ছে প্রোডাকশন কস্ট। 175 টাকা থেকে এটার 5% টাকা বাদ দিতে হবে, দিলে আমরা পাবো নিট সেলস ভ্যালু। অথবা আমরা 5% করে সূত্রের মধ্যে বাদ দিই, আলাদা বাদ দেওয়ার দরকার নেই। আমরা দেখি 5 নাম্বারটা কি করছে। মার্কেট প্রাইস 105, ডিভিডেন্ড নট দেওয়া আছে 14, গ্রোথ রেট 5%, প্রোডাকশন কস্ট 8.75। গ্রোথ রেট অনুযায়ী আমাকে 14 টাকাকে আরো 6% বাড়ায় 14.84 বের করব। তারপরে আমরা এখানে বসিয়ে গ্রোথ রেট 5% ছিল, প্রোডাকশন কস্ট 8.75, মার্কেট প্রাইস 175, ডিভিডেন্ড 14.84, 100 দিয়ে গুণ করে আমাদের অ্যান্সার আসছে 14.93%। সর্বশেষ যেটা বলতেছে a common share of a company which does not believe in future external financing is selling for taka 150 to earning per share taka 25, and dividend payout ratio is 50%. The growth rate is 8%. বলতেছে যে এই কোম্পানি তারা বিলিভ করে না is future external financing, বাহ্যিক উৎস থেকে তারা অর্থ সংগ্রহের বিষয়টা তারা কি করে না, বিলিভ করে না। তাই তারা কি করতেছে, তারা একটা শেয়ার বিক্রি করতেছে 150 টাকা করে। তো যেহেতু এক্সটার্নাল ফাইন্যান্সিং কে বিলিভ করে না, তাহলে আমাকে বুঝতে হবে এই কোম্পানি তারা ইন্টারনাল সোর্স থেকে টাকা কালেকশন করে। ইন্টারনাল সোর্স থেকে আমরা বলি সংগ্রহিত আয় থেকে তারা অর্থ সংগ্রহ করবে। কোম্পানির যে সংগ্রহিত অর্থ আছে তার ব্যয় আমরা এখানে নির্ধারণ করব। তো সেই ক্ষেত্রে ইকুইটির ব্যয় হচ্ছে 150 টাকা এবং আর্নিং পার শেয়ার আছে 25 টাকা, ইপিএস যেটাকে বলি, এবং ডিভিডেন্ড দেওয়া হয় 50%। তবে একটা কোম্পানি যত টাকা আয় করে শেয়ার প্রতি, তার 50% ডিভিডেন্ড আকারে শেয়ার হোল্ডারদের দেওয়া হবে, অর্থাৎ 12.5 টাকা শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড দেওয়া হবে। এই ডিভিডেন্ডটা হলো ডি নট। এই ডি নটকে গ্রোথ রেট অনুযায়ী আমাকে 8% আর বাড়িয়ে D1 তৈরি করতে হবে। ঠিক আছে, দেখি আমরা এই কাজগুলো এখানে করছি। মার্কেট প্রাইস 150 টাকা, ডি নট সরাসরি ছিল না, আমরা বের করে নিয়েছি 25 টাকায় 50% ডিভিডেন্ড, অর্থাৎ 12.5 টাকা ডিভিডেন্ড আসে। গ্রোথ রেট 8% ছিল, এই 12.5 টাকাকে আমাকে বৃদ্ধি করতে হবে 8%, এটা আসবে 13.50, এবং পার্সোনাল ট্যাক্স কোশ্চেনে শুরুতে দেওয়া ছিল 25%। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমাদের যখন পার্সোনাল ট্যাক্স রেট থাকে তখন এই সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করি কস্ট অফ রিটেন আর্নিং বের করি। প্রোডাকশন কস্ট থাকলে প্রোডাকশন কস্ট এখানে বিবেচনায় আসে না। ঠিক আছে, প্রোডাকশন কস্ট এখানে বিবেচনায় আসে না। আমি বসানোর পর আমরা দেখতেছি যে আমাদের রেজাল্ট আসছে 14.7,
5 14.7 লাখ। এরপর আমরা যেটা করব সেটা হলো ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, যেটা আমাকে করতে বলছে ক্যালকুলেট দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল ফর দ্য কোম্পানি। এই কোম্পানির ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল কত সেটা বের করতে বলছে। নিচে কিছু ওয়েট দেওয়া আছে, ডাব্লিউ এর মান দেওয়া আছে 15%, 20%, 30, 15, 15 এবং 5%। এটা কিন্তু আমাকে আলাদা করে করতে হয় ইনভেস্টমেন্টের দ্বারা সোর্স থাকে, সেই সোর্সের ভিত্তিতে আমাকে ওয়েট বের করে নিতে হয়, কিন্তু এই অঙ্কে সেগুলো দেওয়া ছিল, এই জন্য আলাদা বের করতে হবে না। যার যার নাম অনুযায়ী 15% সিরিয়ালি আমাদের বসাতে হবে। 1, 2, 3, 4, 6 পর্যন্ত দেওয়া ছিল, এভাবে 6টা মান আমাকে এখানে বসাতে হবে যার যার নামের পাশে, এবং 6 জনের যে কস্টগুলো আমরা বের করছি সেগুলো এখানে বসাচ্ছি। এরপর এই দুইটা গুণ দিয়ে আমরা পাবো ডাব্লিউসি, সবগুলো যোগ করে পাবো ডাব্লিউএসি। পর ব্যয় তাদের এই কোম্পানিতে 10,000, 10.70%। উপরে আমরা পার্সেন্টেজ সাইন দিতে পারছি, এখানে 5% দেওয়ার প্রয়োজন নেই। এরপর আমরা যাব 15 নাম্বার অঙ্কে। 15 নাম্বার অঙ্কটা রাখছি আমাদের 15 নাম্বার। পনেরো নাম্বারটা সলিউশনটা এখন করা হয় না, আমরা পরে দিয়ে দিব। 15 নাম্বার পারা যাবে, নতুন কিছু নাই। আমরা আগে যে নিয়মের অঙ্কগুলো শিখে আসছি প্রায় ওই নিয়মই। এটা আমি বলে দিই কার সাথে মিল আছে। এটা পুরাটাই আমাদের এখানে দেখলে বুঝতে পারবা ডিবেঞ্চার, প্রেফারেন্স স্টক এবং কমন স্টক, ঠিক আছে। এবং এখানে সেলিং প্রাইস, তারপরে ডিভিডেন্ড দেওয়া আছে 12.5%। আমাদের চাইছে কম্পিউট দ্য ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, অর্থাৎ এই অঙ্কটা পুরোপুরি বলে দিচ্ছি কার মতো। এই অঙ্কটা অনেকটা এটার মধ্যে 3 নাম্বার কোশ্চেনটার মধ্যে, ঠিক আছে। তোমরা এটা করে নিও 3 নাম্বারটা। 3-এর মতোই হচ্ছে আমাদের এই 14 নাম্বার অঙ্কের সলিউশন। তো এটা হলো রিকোয়ারমেন্ট 1 এর কথা বললাম। রিকোয়ারমেন্ট 2-তে কি করতে হবে সেটা একটু বলে দেই। রিকোয়ারমেন্ট 2-তে আমাদের করতে হবে যেটা, সেটা হলো if it is estimated by the investment bank of the corporation to say that is could raise an additional টাকা 5 লাখ, এই কোম্পানিতে আরো 5 লাখ টাকা কি করবে, ঋণ নিবে, ঠিক আছে। ব্যাংকের মাধ্যমে সারা ঋণ নেবে 5 লাখ টাকা, এবং the expected dividend 6%, 6 টাকা per share and have the growth rate unaffected, but it added a risk. দেখো আগে কিন্তু তাদের ডিভিডেন্ড ছিল 4.5 টাকা, ঠিক আছে, এবং গ্রোথ রেট ছিল 12.5%। এখন বলতেছে যদি ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় 5 লাখ টাকা, তাহলে কিন্তু তার ঋণের পরিমাণ আগে ছিল 12 লাখ, হয়ে যাবে 17 লাখ ঋণের পরিমাণ। তাহলে এইখানে ঋণ নিলে আমাদের যেহেতু এখানে 17 লাখ হইতেছে, তাহলে এখানে কিন্তু এটা 40 লাখ হয়ে যাবে। যখন আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্ট করতে যাব, তখন আমাকে ডাব্লিউএসসি বের করতে বলছে, তখন কিন্তু আমার ওয়েটটা আবার বের করতে হবে। রিকোয়ারমেন্ট এর জন্য বের করবো এখানে যেভাবে আছে সেগুলো 12 লাখকে 35 লাখ দিয়ে ভাগ, 8 লাখকে 35 লাখ দ্বারা ভাগ, 15 লাখকে 35 লাখ দ্বারা ভাগ, এভাবে আমরা কি করবো ওয়েট বের করবো। এটা হচ্ছে প্রথম রিকোয়ারমেন্টের জন্য। এবং দ্বিতীয় রিকোয়ারমেন্টে আমরা কি করবো, এখানে 17 লাখ ধরে করবো, কারণ আমাকে 5 লাখ টাকা আরো ঋণ নিতে বলছে। তখন এটা হয়ে যাবে 40 লাখ। তাহলে তার ওয়েট কিভাবে করবো, 17 লাখ ভাগ 40 লাখ, 8 লাখ ভাগ 40 লাখ, 15 লাখ ভাগ 40 লাখ। তারপরে যার যার কস্ট আমরা বের করে এগুলো গুণ দিব। সেখানে পেপার স্টকের কস্ট ওই 9% হবে, কারণ পেপার স্টকে আর কোনো খরচ ছিল না। এই জন্য আমরা এই প্রথম রিকোয়ারমেন্টেও 9% কস্ট অফ পেপার স্টক, দ্বিতীয় রিকোয়ারমেন্টেও কস্ট অফ পেপার স্টক 9%। আবার এখানে দেখো ডিবেঞ্চার 10% দেওয়া, তাহলে তার সাথে আমাদের নিয়ম ট্যাক্স রেট বাদ দিতে হয়, 1 মাইনাস ট্যাক্স রেট বাদ দিতে হয়, অর্থাৎ 60% গুণ করবো। কারণ 100% এর মধ্যে 40% যদি বাদ দিই, 60%, ওই 60% 10-এর সাথে গুণ করলে আসে 6%।
কস্ট অফ ডেট হবে 6%। দেখো আমাদের কোশ্চেনের অ্যান্সারে কিন্তু 6% দেওয়া আছে। এটা দুই ক্ষেত্রেই রিকোয়ারমেন্ট 1 বলো এবং 2 বলো, দুটোর ক্ষেত্রেই কস্ট অফ ডেট হবে 6%, কস্ট অফ পেপার শেয়ার হবে 9%। শুধু কস্ট অফ ইকুইটি একটু চেঞ্জ হবে দুইটার সিচুয়েশনে, কারণ এইখানে 4.5 টাকা ডিভিডেন্ড এবং 12.5% গ্রোথ রেট, মার্কেট প্রাইস 45, তিনটায় ছিল এরকম। এটা ভিত্তিতে কস্ট অফ ইকুইটি করবো। আবার যখন রিকোয়ারমেন্ট 2 করতে যাব তখন কিন্তু আমাদের ডিভিডেন্ড 6 টাকা ধরতে হবে, গ্রোথ রেট কোনো চেঞ্জ হবে না বলছে, গ্রোথ রেট 12.5%ই থাকবে। এবং আমাদের মার্কেট প্রাইসের ব্যাপারেও বলছে যে মার্কেট প্রাইসটা 40 টাকা হবে, আগে 45 দিয়ে করতাম ওই রিকোয়ারমেন্টে, পরের রিকোয়ারমেন্টে 40 দিয়ে করতাম। তবে এটা এবং এটার মধ্যে শুধু পার্থক্যটা কোথায়, ওয়েট গুলো একটু ভিন্ন হবে, যেহেতু টাকা আরো বেশি নিচ্ছে, আগের থেকে 5 লাখ টাকা বাড়াই নিচ্ছে। আর কি চেঞ্জ হবে, কস্ট অফ ইকুইটিটা শুধু চেঞ্জ হবে, আর কস্ট অফ ডেট, কস্ট অফ প্রেফার স্টকটা সেম থাকে। করলে আমরা পেয়ে যাবো দুইটা ওয়েট ডাইভার্স কস্টের, একবার হচ্ছে 35 লাখ টাকা অনুযায়ী খরচ করতে এবং পরেরটা হলো 40 লাখ টাকা অনুযায়ী খরচ করতে। এরপরে আমরা 16 নাম্বারটা করে ফেলছি গত ক্লাসে, আমরা 16 নাম্বারটা আমরা গত ক্লাসে করে ফেলছি। আমাদের 17 নাম্বারটা একটু দেখবো, 17 এবং 18 এই দুইটা অঙ্ক, দুইটা বলতে এই তিনটাই যে আমরা এখানে দেখতেছি হচ্ছে 16, 17, 18, ঠিক আছে, এই তিনটা সেম অঙ্ক। আমি ওই বড়টা করাই দিই, এখানে যেটা বাদ ছিল আমার খেয়াল নাই 16 করাইছি কিনা 18 করাইছি। আমরা 17 করলেই ওই দুইটা কভার হয়ে যাবে, দুইটা যে কোনো একটা করাইছি খেয়াল নেই, 16 কিনা 18 করাইছি। 17 করবো, 17ই আমাদের লাস্ট অঙ্ক। 17 নাম্বারটা একটু দেখি। 17 করলে আমাদের 16টা হয়ে যাবে, এই জন্য আমি 16 করবো না। গত ক্লাসে কি 18 করাইছিলাম, মনে আছে? 18 করাইছি নাকি 16 করাইছি ভাই? কোশ্চেনটা একটু দেখি তো। কোশ্চেন দুটো প্রায় দেখতেছি আমি, 16 এবং 18 দুটো প্রায় হ্যাঁ, সেম। 18 করানো হয়েছে। সমস্যা নাই, আমার এই যে 17 করলেও ওটা হয়ে যাবে, 16 হয়ে যাবে, এই জন্য আমি 16 দেখাইতেছি না। তারপরে যদি সময় থাকে আমাদের হাতে তাহলে দেখাই। এর আগে আমরা 3টা অঙ্ক দেখছি, পার্ট বি এর 2টা বাকি ছিল এবং সি এর বড় অঙ্ক বাকি ছিল, এই 2টা দেখছি। এখন আমি 17 দেখতেছি। 17 নাম্বার অঙ্কটা ওই 18-র মতোই, 18 যেটা লাস্ট গত ক্লাসে আমরা শেষ করছিলাম যেটা দিয়ে, ওইটার মতোই। আমি একটু দেখি কি বলতেছে। A company present book value of capital structure is, এই কোম্পানির বুক ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে, ডিবেঞ্চারের মূল্য হচ্ছে 100 টাকা করে, এরকম মোট তার 8 লাখ টাকা দেওয়া আছে এবং সুদের হার হচ্ছে 13%। প্রেফার শেয়ার আছে, প্রত্যেকটার দাম 100 করে, 2 লাখ টাকার শেয়ার আছে প্রেফারেন্স শেয়ার, লভ্যাংশের হার 15%। ইকুইটি শেয়ার আছে 10 লাখ টাকা, এই কোম্পানির মোট মূলধন হলো 20 লাখ টাকা। ঠিক আছে, এই হলো প্রথম ইনফরমেশন দেওয়া। মার্কেট ভ্যালু অফ দ্য সিকিউরিটিজ আর এস ফলো, সিকিউরিটি মার্কেট ভ্যালু গুলো দেওয়া আছে, অর্থাৎ এগুলো হলো বুক ভ্যালু, এই যে 100 এগুলো দেখছি বুক ভ্যালু, আর এখানে নিচে মার্কেট ভ্যালু আসছে। টাকা 100 পার ডিবেঞ্চার রিডিমেবল এট পার 10 ইয়ার ম্যাচুরিটি, অর্থাৎ একটা ডিবেঞ্চারের মূল্য 100 টাকা, এটা 100 টাকা ফেস ভ্যালু ছিল এবং এই টাকাটা 10 বছর মেয়াদি সময় দেওয়া আছে এবং 13% কুপন রেট, অর্থাৎ ইন্টারেস্ট রেট আছে 13% এবং 4% হবে প্রোডাকশন কস্ট এবং সেলস প্রাইস, এটাকেই বলতেছি মার্কেট প্রাইস, 110 টাকা মার্কেট প্রাইস, ট্যাক্স রেট হচ্ছে 50%। আমরা প্রথমে এটার ব্যয়টা বের করব। এই ডিবেঞ্চার তো মেয়াদ আছে, মেয়াদ থাকলে ডিবেঞ্চারের ব্যয় বের করার সূত্র কোনটা, ইন্টারেস্ট ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট, আরবি মাইনাস এনএসবি ভাগ এন, আরবি প্লাস এনএসবি ভাগ 2 ইনটু 100। মানে
ইন্টারেস্ট কত টাকা? এই 100 টাকার 13%, 113 টাকা সুদ। 100 টাকা 13%, 13 টাকা। ট্যাক্স রেট ছিল 50%। ট্যাক্স রেট আমরা 50.15 বসালাম। পরিশোধ মূল্য কত? পরিশোধ মূল্য 100 টাকাই বলতেছে, অর্থাৎ লিখিত মূল্য যা ছিল তাই একটা 10 বছর পরে 100 টাকাই শোধ করবে। রিডেমেবল ভ্যালু 100 টাকা এবং বছর ছিল 10 বছর। এখন শুধু আমার দরকার কি নেট সেলস ভ্যালু। নেট সেলস ভ্যালু কি বলবো? আমরা সেলস ভ্যালু থেকে এই যে এখানে যে একটা খরচ আছে, খরচটা বাদ দিই। তাহলে এই খরচটা আমরা 100 টাকার উপরে যদি ধরি তাহলে আসছে 4 টাকা। তাহলে 110 টাকা থেকে বিক্রয় মূল্য 110, তার থেকে খরচ বাদ দিতেছি 4 টাকা, তাহলে আসতেছে 106 টাকা। এই 106 টাকা হলো আমার নেট সেলস ভ্যালু। তো হিসাব করে আমরা দেখলাম যে আমাদের ঋণের ব্যয় আসছে 5.73%। 5.73%। তারপরে যাব প্রেফার স্টক। এই ডিবেঞ্চারের সূত্র এবং প্রেফার স্টকের সূত্র মেয়াদ থাকবে সেম, শুধু এখানে ইন্টারেস্টের জায়গায় পিডি আসবে এবং কোনো ট্যাক্স আসবে না, এখানে কর্পোরেট ট্যাক্স আসবে না। দেখো এখানেও কিন্তু এখানে যা যা বলছে এগুলোই বলছে যে প্রেফার স্টকের একটার দাম হলো 100 টাকা, অর্থাৎ ফেস ভ্যালু দেওয়া আছে বা রিডেমেবল ভ্যালু বলতে পারি আমরা। রিডেমেবল এর পার মানে হচ্ছে লিখিত মূল্য যেটা আছে ওই মূল্যই পরিশোধ করবে 10 বছর পরে, অর্থাৎ রিডেমেবল ভ্যালু 100, ফেস ভ্যালু আমাদের 100। 15% ডিভিডেন্ড রেট, তাহলে 100 টাকা 15% ধরবে, 15 টাকা ডিভিডেন্ড আসবে পিডির মান। 5% প্রোডাকশন কস্ট, 5 টাকা আসবে এফসি মান। এবং সেলস ভ্যালু 120 টাকা। তাহলে ওই সেলস 120 টাকা থেকে ওই 5 টাকা বাদ দিলে 115 টাকা হবে নেট সেলস ভ্যালু। ঠিক আছে, নেট সেলস ভ্যালু 115 টাকা। দেখো 115 টাকা আমি নেট সেলস ভ্যালু বসাইছি। রিডেমেবল ভ্যালু 100 টাকা, 100 টাকায় 15%, 15 টাকা ডিভিডেন্ড ইন্টু 100, নিচে ওই ভ্যালুটাই, অর্থাৎ 100 প্লাস 115 ভাগ 2। আমাদের রেজাল্ট আসছে কস্ট অফ পেপার শেয়ারের 12.56%। অর্থাৎ ডিবেঞ্চার যেভাবে বের করছি একই ওয়েতে আমরা পেপার স্টকে ব্যয়টা বের করব। সর্বশেষ আমাদের আছে ইকুইটি শেয়ার অফ টাকা 10 ইচ। প্রত্যেকটা ইকুইটি শেয়ারের মূল্য হচ্ছে 10 টাকা করে, লিখিত মূল্য, আর 2 টাকা করে প্রোডাকশন কস্ট হয়। সেলস ভ্যালু হচ্ছে 22 টাকা, মার্কেট প্রাইস পি নোট দ্বারা প্রকাশ করি 22 টাকাকে। এই 22 টাকা থেকে আমার ওই 2 টাকা বাদ দিতে হবে, পি নোট থেকে এফসি বাদ দিতে হবে। The company pays dividend of টাকা 2 per share is expected to grow constantly at 7%. অর্থাৎ এই কোম্পানি প্রতি বছর ডিভিডেন্ডের প্রতি শেয়ারে 2 টাকা করে, এবং এটা প্রবৃদ্ধির হার হচ্ছে 7%। তাহলে আমাকে 7% বাড়ায় দেখতে হবে কত হয়। 2 টাকা 7% বাড়াই কিভাবে আমরা? এখানে দেখি মার্কেট প্রাইস ছিল 22, ডিভিডেন্ড 2 টাকা, গ্রোথ রেট 7%, প্রোডাকশন কস্ট 2 টাকা। তাহলে 2 টাকা 7% আমরা বাড়াই কিভাবে? 1 প্লাস ওই রেটটা গুণ দিলেই বেড়ে যাবে, অটোমেটিক বেড়ে যাবে। অথবা তুমি চাইলে করতে পারো 2 যোগ 2 ইন্টু 7%, 2 যোগ 2 ইন্টু 7% দিলে 82.14 আসবে। তাহলে আমরা বসাইছি এখানে সবগুলো মান। বসানোর পর আমরা দেখলাম কস্ট অফ কমন স্টক আসছে 17.70। এই তিনটা সোর্সে ছিল আমাদের অঙ্কে, 1, 2, 3টা সোর্স। রিটার্ন আর্নিং এর সোর্স ছিল না, এই জন্য আর ওটার ব্যয়ও বের করতে বলে না। এখন আমাকে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতে বলছে দুইটা ভ্যালু দিয়ে, বুক ভ্যালু দিয়ে, মার্কেট ভ্যালু ওয়েট দিয়ে। এটা আমরা শিখছি কিভাবে বুক ভ্যালু ওয়েট দিয়ে করতে হয়, কিভাবে মার্কেট ভ্যালু ওয়েট দিয়ে করতে হয়। সেটা আমরা না, সরি, এখানে আমি কি করছি, ওইখানে সরাসরি দেওয়া ছিল বুক ভ্যালু এবং মার্কেট ভ্যালু দুইটাই ছিল, ওইটা ভিত্তিতে আমরা ওয়েট বের করে নিয়েছি। কিন্তু এখানে কিন্তু বুক ভ্যালু মার্কেট ভ্যালু সরাসরি দেওয়া নাই, এটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে। কারণ এখানে দেখো এটা শুধু বুক ভ্যালু আছে, বুক ভ্যালু, অর্থাৎ এখান থেকে তুমি ওয়েট বের করতে পারবা। 8 লাখ ভাগ 20 লাখ, 2 লাখ ভাগ 20 লাখ, 10 লাখ ভাগ 20 লাখ দিলে ওয়েট বের হবে। কিন্তু বুক ভ্যালুর ওয়েট হবে, বুক ভ্যালুটা আমরা আগে শিখি, তারপর মার্কেট ভ্যালুটা। বুক ভ্যালুটার আমরা ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল বের করতেছি। প্রশ্ন দেখে দেখে এই দুইটা বার ফিল আপ করছি, ওয়েট বের করছি। 8 লাখ ভাগ 20 লাখ, টোটাল
লাখ ভাগ 20 লাখ, 10 লাখ ভাগ 20 লাখ দিয়ে আমরা ওয়েট বের করলাম এবং এই খরচগুলোতে আমরা বের করলাম মাত্র এগুলো গুণ দিছি দিয়ে যোগ করলাম আছে 12.4। এটা বুক ভ্যালুর ভিত্তিতে। আর মার্কেট ভ্যালু বের করার নিয়ম কি? মার্কেট ভ্যালু আমরা একটা অঙ্ক করছিলাম, সেখানে মার্কেট ভ্যালু সরাসরি ছিল, বুক ভ্যালু মার্কেট ভ্যালু দুটোই ছিল। এখানেও আছে কিন্তু এটা শেয়ার প্রতিতে আছে, মানে একটা শেয়ারের মার্কেট ভ্যালু আছে, একটা ডিবেঞ্চারের মার্কেট ভ্যালু আছে, বা একটা প্রেফার শেয়ারের মার্কেট ভ্যালু আছে। এটাকে আমাকে মোট মোট টাকায় কনভার্ট করে নিতে হবে। তাহলে এই যে দেখো 8 লাখ টাকা, 8 লাখ টাকা ছিল বুক ভ্যালু। এই বুক ভ্যালুকে ফেস ভ্যালু দ্বারা ভাগ করছে, মানে লিখিত মূল্য গায়ে যে রেটটা লেখা থাকে সেটা দিয়ে ভাগ করলাম। আর বাজারে বিক্রি করতে পারছি যেটা, ওটা দিয়ে গুণ করছি। প্রথম ডিবেঞ্চার 120 টাকা বিক্রয় মূল্য ছিল, সেলস প্রাইস 100, এটাই মার্কেট প্রাইস। মার্কেট ভ্যালু বের করার জন্য এটা কাজে লাগতেছে না। 8,80,000। ঠিক একইভাবে প্রেফার স্টকের লিখিত মূল্য ছিল 100, সেলস ভ্যালু ছিল 120। তাহলে লিখিত মূল্য দিয়ে ভাগ করে বিক্রয় মূল্য দ্বারা গুণ করলে মার্কেট ভ্যালুতে কনভার্ট হবে। 10 টাকা ছিল লিখিত মূল্য, 22 টাকা হলো মার্কেট। টোটাল 32,20,000। অর্থাৎ এখন আমরা নতুন ওয়েট তৈরি করবো। 8,80,000 কে 33,20,000 দিয়ে ভাগ, 2,40,000 কে 33,20,000 দিয়ে ভাগ, 22 লাখকে 33,20,000 দিয়ে করে পেলাম। আর এই কস্টগুলো আবার এখানে বসাই দিলাম, গুণ করে আমরা বের করলাম ওয়েটেড এভারেজ কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে। 18 আমরা গত ক্লাসে করছি, 17টা একটু দেখো, 17 দেখো, 16 দেখো, এখানে নতুন কিছুই নাই, মাত্র যেগুলো বললাম এইগুলাই আছে। একবার এক নজরে দেখো তাহলেই হবে। দেখো প্রত্যেকটা এন্ট্রি দেখো নতুন, এখানে কিছুই নেই। এই যে কমন স্টক করলাম একটু আগে 150 টাকা, ডিভিডেন্ড 15 টাকা, গ্রোথ রেট 10%। তাহলে আমাকে এই 15 টাকাকে গ্রোথ রেট অনুযায়ী বাড়াইতে হবে। 10 টাকা বাড়াইলে 10% হচ্ছে 15 টাকা 10% 1.6 আসে, তাহলে 16.5 হবে ডিভিডেন্ড। মার্কেট প্রাইস হবে 150 টাকা। ঠিক আছে, প্রোডাকশন কস্ট নাই আর বসে নাই, বুঝতে পারছি? এটা বসাই দিব। এই কস্ট অফ ইকুইটি যা হয়েছে কস্ট অফ রিটেন আর্নিং কিন্তু তাই হবে। কেন? কারণ কোশ্চেনে আমাদের কোনো আদার কস্ট ছিল না। ঠিক আছে, আদার কোনো কস্ট ছিল না, না একটু চেঞ্জ হবে কারণ পার্সোনাল ট্যাক্স আবার আছে। অর্থাৎ এই যে এই কস্টের সাথেই যেহেতু প্রোডাকশন কস্ট নাই, তাহলে এই কস্টের সাথে 1 মাইনাস ট্যাক্স গুণ করলে এই কস্ট অফ রিটেন আর্নিং হবে, পার্সোনাল ট্যাক্স। এই যে সেটা, এটা আগেরটাই করাই নেই, এটা দেখে নিচ্ছি। যে 21% এর সাথে 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স গুণ করে দিচ্ছি। কিন্তু যদি প্রোডাকশন কস্ট থাকতো তাহলে কিন্তু 21% এখানে বসালে হতো না, তখন আমাকে নতুন করে এটা বের করতে হবে। এবং তার সত্ত্বেও এখানে দেওয়া আছে, সূত্রটা ছিল এটার সাথেই কম্পেয়ার করে দেখাই। এটা এই যে এখানে 1 মাইনাস পিটি গুণ হয়, নিচে পি নট হয়, প্লাস জি হয় ইন্টু 100। ঠিক আছে, কখন? যখন এখানে প্রোডাকশন কস্ট থাকতো তখন এইটা ওখানে নিয়ে বসাতে পারতাম না, এখানে আমাকে নতুন করে বের করতে হবে। ঠিক আছে, রিটার্ন আর্নিংয়ের সংগঠিত আয় ব্যয় বিবেচিত হয় না। পেপার স্টক দেখো, পেপার স্টকের নতুন কিছু এখানে নাই, অর্থাৎ আমরা অলরেডি সব করে ফেলছি, নতুন কোনো কিছু দেখতে পারবা। ক্লাসে এই পর্যন্তই, তুমি একটু সলিউশন গুলো নাও।